নমস্কার বন্ধুরা, এসে গেছি আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন আজকে। তো আমি ছোট থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব বড় ভক্ত। আমি ওনাকে অ্যাডমায়ার করি, ওনার সাহস, ওনার দেশের প্রতি ভক্তি, ভারত মাতার প্রতি শ্রদ্ধা এবং তার ডেডিকেশন। তিনি সেই সময়ে মানে 1940 থেকে শুরু করে 43 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তুঙ্গে, সেই সময়ে উনি বাড়ি ছেড়ে নিজের ইচ্ছায় যে ভলেন্টিয়ারশিপ পালন করে ভারতে প্রথম পোর্ট ব্লেয়ারে স্বাধীনতার পতাকা, ভারতের স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। এটি আমার কাছে কেন, গোটা ভারতবাসীর কাছে খুব বড় গর্বের বিষয়। তারপরে উনি সন্ন্যাস ধারণ করেন। ওনার জীবনে পরিবারকে ত্যাগ করে উনি সম্পূর্ণ পৃথিবীর চোখ থেকে নিজেকে আড়াল করে ছদ্মবেশে উনি বাকি জীবনটা অতিবাহিত করেন। এমনকি আমরা ওনার ডেথ কবে হয়েছে সেই ডেটও পার্টিকুলারলি জানি না। সেই নিয়ে অনেক কনফ্লিকশন রয়েছে, অনেক রকম মতবিরোধিতা রয়েছে। তো সবার প্রথম এটা বলতে চাই, উনি 23 জানুয়ারি 1897 কটকে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন হচ্ছে জানকীনাথ বোস এবং মা ছিলেন প্রভাবতী দেবী। তো সর্বপ্রথম যখন 1928 সাল, উনি তখন জেনারেল অফিসার অফ কমান্ডিং হিসাবে জয়েন করেন। উনি আইএএস উত্তীর্ণ করার পর ইংরেজদের দেওয়া চাকরি তিনি করবেন না। ইংরেজের গোলাম ভারতবর্ষ, যখন গোটা ভারতবর্ষ ইংরেজের গোলামি করছে, সেই সময়ে দাঁড়িয়ে ইংরেজদের দেওয়া সেই চাকরি তিনি ডিনাই করেন জয়েন করতে। তার বদলে ওনার প্যাট্রিয়টিজম সামনে আসে, ওনার দেশভক্তি ওনাকে বাড়ি ছাড়তে বাধ্য করে। তো যখন 1940 সাল, তখন অ্যাকচুয়ালি উনি বাড়ির থেকে পালিয়ে যান ওনার বোনের সাথে এবং ছদ্মবেশে উনি নাম নেন হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে। এটি একটি আফগান নাম এবং এই আফগান নাম ছদ্মবেশ নিয়ে উনি জার্মানি অবধি পাড়ি দেন এবং সেখানে হিটলারের সাথে যোগাযোগ করেন এবং তার কাছ থেকে সহায়তা নিয়ে আইএনএকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএকে নিয়ে তিনি ভারতবর্ষে রেঙ্গুনের যুদ্ধ শুরু করেন। সেটা হচ্ছে 1944 সেই সময়, এবং 1941-এ উনি বাড়ি ছাড়েন। কড়া সিকিউরিটি, ইংরেজদের তরফ থেকে কড়া সিকিউরিটি দেওয়া সত্ত্বেও উনি সেই সিকিউরিটি ভেঙে ওনার বোনের সহায়তায় উনি বাড়ি ছাড়তে পারেন এবং তারপরেই শুরু হয় ওনার পৃথিবী ভ্রমণ। প্রথমে জার্মানি, তারপরে সেখান থেকে সাইবেরিয়া হয়ে ভারতের পথে আইএনএকে সঙ্গে নিয়ে আসেন এবং পুরো আইএনএকে তিনি নিজের মস্তিষ্কের ট্যালেন্ট অনুযায়ী চালনা করেন। উনি একমাত্র মানুষ যিনি বুঝতে পারেন যে সেই সময় ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করতে গেলে কি প্রয়োজন। উনি গান্ধীবাদে বিপরীত ছিলেন। গান্ধী যেরকম একটা গালে চর খেলে আর একটা গাল পেতে দেওয়ার মতাদর্শী ছিলেন, নেতাজি সম্পূর্ণ তার বিরোধী মতাদর্শী ছিলেন। যখন দোষ করেননি তখন তুমি যদি আমাকে একটা থাপ্পড় মারো, বদলে তুমি দুটো থাপ্পড় খাবে। নেতাজি ছিলেন এই ধরনের মানসিকতার মানুষ এবং আমিও জীবনে কোনো না কোনোভাবে সেই একই আদর্শে আদর্শিত। অকারণে কোনো রকম অত্যাচার সহ্য করতে রাজি নই। যদি আমার ভুল থাকে 100 বার আমি সেটাকে মেনে নিতে রাজি, কিন্তু যদি আমার ভুল না থাকে সেখানে আমি কিন্তু কোনোভাবেই আমাকে কেউ ভুল বুঝিয়েও সেই ব্যাপারে আমাকে হ্যাঁ করাতে পারবে না। তো সেই জেদটা আমি অনেক ছোট থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের অনেক বই পড়েছি এবং সেখান থেকেই আমার মধ্যে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর যে অ্যাডমিরেশন সেটা তৈরি হয়
তারপরে যখন জানতে পারি নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দকে তার গুরু হিসেবে মানতেন, তারপরে আমি স্বামী বিবেকানন্দকে পড়া শুরু করি। সেখান থেকে স্পিরিচুয়াল পথ কীভাবে সাধনা করে হোক বা যোগ সাধনার মাধ্যমে কীভাবে নিজের মনকে কন্ট্রোল করা যায়, কীভাবে নিজের মনকে কন্ট্রোল করতে পারলে নিজের বডিও কন্ট্রোল হয়, সেই সমস্ত শিক্ষা আমি অনেক ছোটোর থেকেই পেয়েছি। এবং এর জন্য আমি সব থেকে বেশি থ্যাঙ্কফুল আমার বাবা মায়ের কাছে। তার কারণ তাদের স্বপ্ন এটাই ছিল যে আমাকে রামকৃষ্ণ মিশনে পড়াবে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোক, পুরুলিয়া হোক, কামারপুকুর হোক। তো সেই জন্য আমি ক্লাস 4 থেকেই রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করি। এবং সেই তখন থেকেই শ্রীরামকৃষ্ণদেব, মা সারদামণি এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দের ওপর আমার পড়াশোনা শুরু। এবং সেখান থেকেই আমি তাদের ওপর তাদের থেকে অ্যাডমায়ার হয়ে এখনও অবধি জীবনের প্রতিটা পদক্ষেপে নিজেকে সৎভাবে রেখে সেই পথেই এগিয়ে চলছি এবং ভবিষ্যতেও চলতে চাই। তো আজকে নেতাজির এই 128তম জন্মদিনে ওনাকে শতকোটি প্রণাম। তিনি এমন একজন মানুষ যিনি ভারতের স্বাধীনতার জন্য তার একটি স্লোগান ছিল, যেটা হচ্ছে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আসল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যখন নিজের থেকে পৃথিবীর চোখ থেকে আড়াল হয়ে গেলেন, যখন তিনি ছদ্মবেশে আরাধনার পথে নিজেকে সমর্পিত করলেন, তারপরে যখন ভারত স্বাধীন হয়, সেই সময়ের জেনারেল যিনি ছিলেন ব্রিটিশ জেনারেল, তিনি ভারত ভ্রমণে এসে তখন স্বীকার করেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি তাদের ওপর অ্যাটাক না করতেন, পোর্ট ব্লেয়ারে প্রথম যে ভারতের তিরঙ্গা নেতাজি সুভাষচন্দ্র বোস রেঙ্গুন থেকে ফিরে ওখানে উত্তোলন করেন এবং স্বাধীন ভারত হিসাবে সেই জায়গাটিকে ডিক্লেয়ার করেন, তারপর থেকে যে চাপ আসলে ইংরেজরা পেয়েছিল ভারতীয়দের তরফ থেকে, তারা বাধ্য হয়েছিল ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময়ে আইএএসের চাকরি ছেড়ে তিনি দেশভক্তিকে সামনে রেখে এবং পরিবার পরিজনের কথা দূরে রেখে দেশভক্তি, প্যাট্রিয়টিজম তার রক্তে রক্তে ছিল। এবং তিনি তার জীবনে যতটা সম্ভব লোকের আড়ালে থেকে কিভাবে দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা আনা যায় সবসময় সেই চিন্তায় মগ্ন থাকতেন এবং একের পর এক প্ল্যান তৈরি করে সেগুলোকে এক্সিকিউটও করেছিলেন। তথাকথিতভাবে বলা যায় যে ইংরেজরা স্বীকার করতে বাধ্য হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ভারতের উপর যে প্যাট্রিয়টিজম এবং তাদের ইংরেজদের এগেনস্টে যে পদক্ষেপ নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই কারণেই, সেই ভয়েই এক প্রকার গোটা ব্রিটিশ সাম্রাজ্য ভারতকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা ভারতের স্বাধীনতায় ধীরে ধীরে মুছে যাচ্ছে ঠিকই, গান্ধীজির কথা বেশি আমরা শুনতে পাই ঠিকই, কিন্তু অহিংস আন্দোলনে ভারত কখনো স্বাধীনতা পায়নি। ভারতকে স্বাধীনতা পেতে হয়েছে সংঘর্ষ করেই, এবং সেই সংঘর্ষর পথ একমাত্র দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি তার সঙ্গে অনুগামী হিসাবে বাঘাযতীন, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বহু প্যাট্রিয়টকে একত্রিত করে ভারতের বিভিন্ন জায়গায় তাদের প্ল্যান্ট করে এবং প্ল্যান মাফিক ইংরেজদের ওপর হামলা চালাতে উনি ওনার প্ল্যান অনুযায়ী হামলা করতে বাধ্য করেন এবং ইংরেজরা সেই ভয়ে পিছু হটেও গিয়েছিল। এবং সেই পিছু হাঁটার কারণেই ইংরেজদের মনে ভারতীয়দের প্রতি একটি আক্রোশ তৈরি হয় এবং ভয়েরও সৃষ্টি হয়। তো এই ভয় বলুন বা আক্রোশ বলুন, এটি সম্পূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের দান এই ভারতীয়দের ওপর। তো আজকে শতকোটি প্রণাম এই মহান মানুষের ওপর। আমরা জানি না তার কবে মৃত্যু হয়েছে, এর কোনো সরকারি নথি এখনও অবধি অ্যাভেলেবেল নয় এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনও অবধি চায় না
যে ওনার আসল সত্যটা বেরিয়ে আসুক। উনি গা ঢাকা দেওয়ার পরে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন হয়তো জানা গেছে, সেই নিয়ে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ডকুমেন্টারি আছে, কিন্তু কোনোটাই স্পেসিফিক্যালি সত্যি বলে কোনটাকে বিচার করা যাবে সেটার কোনো আধার নেই। তো এটি একটি প্যাথেটিক ব্যাপার এবং ওনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত করা হয় এবং শ্যুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়। তো উনি যখন গা ঢাকা দেন, এই কারণেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়েছিল এবং উনি সম্পূর্ণ তারপরে আধ্যাত্মিকতার পথে নিজেকে বিলীন করে দেন। এমনকি ওনার পার্সোনাল লাইফ মানে ওনার ওয়াইফ বা ওনার সন্তানদের ব্যাপারেও বিশেষ কোনো তথ্য আমরা কেউই বিশেষভাবে জানি না। এই নিয়েও দ্বন্দ্ব আছে, কনফ্লিক্ট আছে। সবথেকে বড় কনফ্লিক্ট তো হচ্ছে প্লেন ক্র্যাশে ওনার যে মৃত্যু, সেই ঘটনা। আসলে ওই দিন কোনো প্লেন ক্র্যাশ ঘটেইনি। আসলে ওই দিন কোনো রকম প্লেন সেদিন উড়ানই হয়নি যে ক্র্যাশ হবে। তার মাস 3 আগে একটি প্লেন ক্র্যাশ ঘটেছিল, কিন্তু তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই প্লেন ক্র্যাশের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ওনার জীবিত থাকাকালীন অবস্থায় ওনার অস্থিকে রাখা হয় পোর্ট ব্লেয়ারে। তো এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা যে এইরকম একজন মানুষ, এরকম একজন প্যাট্রিয়টিজম যার রক্তে, যার পরিবারের সমস্ত মানুষের মধ্যে আছে, সেরকম মানুষকে আজ ভারতের মানুষ ইতিহাসের পাতায় তার সম্বন্ধে সঠিক তথ্য খুঁজে পায় না। তো আমাদের এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন মানে ওরফে নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার যে ছদ্মনাম নিয়েছিলেন আফগান হিসাবে এবং তিনি পাড়ি দেন আফগানিস্তান হয়ে, যখন জার্মানির পথে পাড়ি দেন এবং হিটলারের সাথে ওনার মিটিং হয় এবং উনি হিটলারের সাহায্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী তৈরি করে আইএনএকে নিয়ে ইংরেজের ওপর অ্যাটাক করেন, সেই ইতিহাস সারা ভারতবাসী জানে, গোটা বিশ্ব জানে এবং এই কারণে গোটা বিশ্ব ভারতবর্ষকে স্যালিউটও করে, সেটা আজ অবধিও করে। যতই ডকুমেন্টেড না থাকুক, যতই ভারত সরকার এই ব্যাপারে কথা না বলতে চাক, কিন্তু সত্যি সত্যিই থাকে, সত্যি কখনো মিথ্যে হয় না। তাই এই গুরুদেবের জন্মদিনে ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং আমার জীবনের আইডিয়াল হিসেবে ওনাকেই আমি মানি এবং তারপরেই স্বামী বিবেকানন্দ। তাই ওনার এই জন্মদিনে এই ভিডিওটি আমি বানালাম। আশা করি কিছু তথ্য এখানে আমি দিলাম যেটা সমস্ত ভারতবাসী হিসাবে আপনাদের জানা উচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটি। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিয়েন, পেজটি ফলো করে দিয়েন। ততক্ষণের জন্য বিদায় বন্ধু, ভালো থাকবেন, টাটা। সাইনিং অফ, স্টোরি টেলার HD। বাই বাই।